ওয়েলকাম টু নীট একাডেমি। তো আজকের খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস হতে চলেছে। তো প্রিলিমস 2018 সালে ডাব্লিউবি কনস্টেবলের যে প্রিলিমস যে কোশ্চেনগুলো ছিল, জিকে কোশ্চেন টোটাল 50, সেই কোশ্চেনগুলো কিন্তু অ্যানালাইসিস হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো তোমরা দেখতে পারো। এছাড়া আজকে চলছে কনস্টেবল, এই যে এলটা ছাড়া বলেছে, ঠিক আছে, কনস্টেবল মেন্সের 2018 সালের যে 2018 সালের মেন্স যে এক্সামটা হয়েছিল, সেটা কিন্তু টোটাল 25টা কোশ্চেন ছিল আমরা জানি। ঠিক আছে, সেই 25টা কোশ্চেনের অ্যানালাইসিস কিন্তু আজকে হবে এই ভিডিওতে। ওকে, তো তোমাদের কোশ্চেনগুলো আলোচনা হবে, তার সাথে তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে, খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। তোমরা যদি আহ পুলিশ এক্সাম দিতে চাও অথবা তোমরা যে কোনো এক্সামের জন্য কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, এবং শুধু কোশ্চেন আলোচনা হবে না, সেখানে একটু অ্যানালাইসিসও হবে। ঠিক আছে, যেরকম হয়। তো অবশ্যই তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবে, কোথাও অসুবিধা হলে আবার রিপিট করে দেখবে। তো তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটি। তো তোমরা প্রথমে কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তারপর আমি অ্যান্সারটা দেব। তো দেখো, জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? তামা, টিন, সীসা, তামা, দস্তা, নিকেল, তামা, টিন, লোহা, তামা, সীসা, নিকেল। তো তোমরা এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জার্মান সিলভারের কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তাই না? অনেক পরীক্ষা কিন্তু এসেছে। এছাড়া আমরা মনে রাখবো যে পিতল, ঠিক আছে, পিতল আমাদের কি কি দিয়ে গঠিত? পিতল আমাদের গঠিত তামা ও দস্তা দিয়ে, ঠিক আছে, তামা ও কি দস্তা দিয়ে কিন্তু আমাদের পিতল গঠিত হয়েছে। তামার সংকেত কি? Cu, এবং দস্তা হচ্ছে Zn, তাই না? Zn। ওকে, তো এটার অ্যান্সার হবে, তোমাদেরকে বলে দিই তাহলে, তামা, দস্তা, নিকেল, এই তিনটি উপাদান নিয়ে কিন্তু আমাদের জার্মান সিলভার গঠিত। তাহলে তামা হচ্ছে কপার, জিঙ্ক এবং নিকেল। তো মনে রাখবে, তাহলে জার্মান সিলভার কি নিয়ে গঠিত, কোন কোন উপাদান? তামা, দস্তা এবং নিকেল। এছাড়া ব্রোঞ্জ আসে। পিতল, তাহলে পিতল কি দিয়ে গঠিত? তামা ও দস্তা এবং ব্রোঞ্জ। যদি আমি বলি ব্রোঞ্জ কি দ্বারা গঠিত? ব্রোঞ্জ গঠিত তামা ও টিন মিশিয়ে আমরা ব্রোঞ্জ তৈরি করি, তাই না? তামা ও টিন, টিনের সংকেত হলো Sn, আর তামা হচ্ছে Cu, কপার। ওকে, তো নেক্সট স্লাইডে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন 2 নম্বর, পৃথিবীর উচ্চতম মালভূমি কি? পামির মালভূমি, শরণাকপুর মালভূমি, তিব্বত মালভূমি, না আনাতোলিয়া মালভূমি? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো পৃথিবীর উচ্চতম মালভূমি হলো পামির মালভূমি, তাই না? পৃথিবীর উচ্চতম মালভূমি পামির মালভূমি। যদি বলি ভারতের, এখানে বলছি পৃথিবী, তো আমাদের জানবো ভারতের উচ্চতম মালভূমির নাম কি? ভারতের উচ্চতম মালভূমি, তাহলে ভারতের উচ্চতম মালভূমির নাম কি? তো অ্যান্সার কি হবে বলো? লাদাখ, তাই না? ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ মালভূমি। এছাড়া আমাদের যে ভারত, আমাদের একটা কোশ্চিন আছে এখান থেকে যে আম, ছোটনাগপুর মালভূমি, ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি কি শিলা দ্বারা গঠিত? ছোটনাগপুর মালভূমি কি শিলা দ্বারা গঠিত? তো রাইট অ্যান্সার কি হবে? এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। গ্রানাইট ও নিজ শিলা দ্বারা কিন্তু আমাদের ছোটনাগপুর মালভূমি গঠিত। খুবই ইম্পর্টেন্ট, যেগুলো লিখে দিলাম, ঠিক আছে। এবং ভারতের বৃহত্তম মালভূমি, আরেকটা কোশ্চেন করে দিই এখান থেকে। ভারতের বৃহত্তম মালভূমি, বৃহত্তম মালভূমি তাহলে কি হবে? দাক্ষিণাত্য মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি। ওকে,
তো এই কোশ্চেনগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যেগুলো লিখে দিলাম, এবং তার সাথে এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এবং ছোটনাগপুর মালভূমিটা। নেক্সট, ভারতের সংবিধানে কোন সংশোধনীর বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে 18 বছর করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কথা থেকে 21 থেকে 18 বছর, কারণ আগে কিন্তু 21 বছর হলে তখন ভোট, মানে ভোটার যে তালিকা, মানে তোমার ভোটার কার্ড হতো, এখন কিন্তু সেটা 18 বছরই হচ্ছে, এবং সেটা কততম, তাই না? সেটা হবে 61তম। কত হবে? 61তম। সেটা হচ্ছে সংশোধনীর মাধ্যমে, এবং কত সালে এটা হয়েছিল? এটা হয়েছিল 1989, মানে 1989 সালে কিন্তু এটা হয়েছিল। এবং আমরা যদি জানি বর্তমান নির্বাচন কমিশনার কে আছেন, বর্তমান নির্বাচন কমিশনার, যেহেতু এখানে ভোট রিলেটেড, তাহলে আমরা অবশ্যই জানবো বর্তমান নির্বাচন কমিশনার কে আছেন তোমরা। তো বর্তমান নির্বাচন কমিশনার আছেন জ্ঞানেশ কুমার। তো এটা আপডেট হয়, ঠিক আছে, এই জন্য স্টার মার্ক দিলাম, কারণ এটা আপডেট হয়। তো আপনার তোমাদেরকে কি করতে হবে? নিজেকে আপডেট রাখতে হবে। এছাড়া এটা কত সালে হয়? 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 বছর থেকে 18 বছর করা হয়েছে। এবার যদি বলে আহ, জাতীয় ভোটার দিবস, ঠিক আছে, যদি জাতীয় ভোটার দিবস বলা হয়, তাহলে কোন তারিখে হয় জাতীয় ভোটার দিবস? এটা হবে 25 জানুয়ারি। 25 জানুয়ারি। এছাড়াও এই দিনটিকে আমরা পর্যটন দিবস হিসেবেও পালন করে থাকি, ঠিক আছে। তো নেক্সট কোশ্চিন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ইন্দোর, আহমেদাবাদ, নাগপুর, না ভাদোদরা? তো এটা রাইট আনসার কি হবে? তোমরা নিজেরা চেষ্টা করো। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো এটা একটা সহজ কোশ্চিন। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এই ছাড়া বলে, যদি বলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, শুধু যদি বলে ভারতের ম্যানচেস্টার, তাহলে হবে আহমেদাবাদ। যদি বলে দক্ষিণ ভারত, দক্ষিণ ভারতের, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বললে কি বলবে উত্তর? এটা হবে কোয়েম্বাটুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো দেওয়া হচ্ছে এক্সট্রা ইনফরমেশন হিসেবে, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। তো অবশ্যই তোমরা এগুলো নোট ডাউন করতে পারো খাতায়। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। এবং ইন্দোর, বর্তমানে ইন্দোর এখানে অপশন আছে। ইন্দোর এটা হচ্ছে ক্লিনেস্ট সিটি, ইন্ডিয়ান ক্লিনেস্ট, ইন্দোর অ্যান্ড সুরাট ক্লিনেস্ট সিটি। এছাড়া ইন্দোরের সাথে আছে কি আর একটা, মানে দুটো শহরে তকমা পেয়েছে, মানে সব থেকে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন শহর বা ক্লিনেস্ট সিটি, আর একটা হচ্ছে সুরাট। ওকে, এটাও জেনে নাও। নেক্সট স্লাইড। 5 নাম্বার, সূর্যের শক্তির প্রধান উৎস কি? সূর্যের শক্তির প্রধান উৎস কি? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা হাইড্রোজেন আর হিলিয়াম হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। যদি শক্তির প্রধান উৎস বলে, এবং এছাড়া সূর্যের প্রধান উপাদান, এছাড়া যদি বলে সূর্যের প্রধান উপাদান কি? সূর্যের প্রধান উপাদান যদি বলে, তবু কিন্তু এটা রাইট অ্যান্সার হবে হাইড্রোজেন এবং হিলিয়াম, ঠিক আছে। তবু কি অ্যান্সার হবে? হাইড্রোজেন এবং হিলিয়াম। এবং সূর্যের বাইরের উষ্ণতা, হ্যাঁ ঠিক আছে, এটা সূর্যের ভিতরের না, সূর্যের এই বাইরের দিকের উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড আসে, এটাও কিন্তু পরীক্ষায় চলে এসেছে। সূর্যের বাইরের দিকের উষ্ণতা থাকে, লিখে দিই, সূর্যের পৃষ্ঠের, সূর্যের পৃষ্ঠের উষ্ণতা, সূর্যের বাইরের বা পৃষ্ঠের উষ্ণতা বললে হবে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো এটা তোমরা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো দেওয়া হচ্ছে। 6 নাম্বার কোশ্চেন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? নর্মদা, কৃষ্ণা, কাবেরী, না গোদাবরী? তো দক্ষিণ ভারতের বলছে, ঠিক আছে, তো দক্ষিণ ভারতের গঙ্গা। এটা একটা কনফিউশন করে, যদি বলে দক্ষিণের গঙ্গা, দক্ষিণের গঙ্গা, তাহলে হবে কাবেরী নদী, ঠিক আছে।
যদি দক্ষিণের গঙ্গা বলে তাহলে হবে কাবেরী নদী। আর যদি বলে দক্ষিণ ভারতের গঙ্গা তাহলে হবে গোদাবরী নদী। ঠিক আছে, তাহলে কি হবে? গোদাবরী নদী ইজ দ্য রাইট অ্যান্সার। এবং নর্মদা নদীতে আছে আমাদের ধোয়াধার জলপ্রপাত। ধোয়াধার জলপ্রপাত, ধোয়াধার কি জলপ্রপাত আছে নর্মদা নদীতে। নেক্সট, দার্শনিকের উল কাকে বলে? জিঙ্ক ব্রোমাইড, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক নাইট্রেট। ঠিক আছে, ফিলোসফার্স উলস কাকে বলা হয়? তো এটার অ্যান্সার কি হবে? জিঙ্ক অক্সাইড কে বলা হয়। ঠিক আছে, জিঙ্ক অক্সাইড কে বলা হয় ZnO। এর সংকেত কি? ZnO। জিঙ্ক অক্সাইডকে আমরা বলি দার্শনিকের উল। এছাড়া ইম্পর্টেন্ট একটা ইয়ে আছে যে কোশ্চেন, সেটা হলো ওয়েল অফ ভিট্রিয়ল। ওয়েল অফ ভিট্রিয়ল, ওয়েল অফ ভিট্রিয়ল, ওয়েল অফ ভিট্রিয়ল কোন এটাকে বলা হয়? তো এটা কি হবে রাইট অ্যান্সার? ওয়েল অফ ভিট্রিয়ল কি হবে? সালফিউরিক অ্যাসিডকে, কই হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড, সংক্ষেপ কি H2SO4। তাহলে ওয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে। এর সংকেতটা মনে রাখবে H2SO4। এছাড়া সালফিউরিক অ্যাসিডকে উলিয়ামও বলা হয়। কি বলা হয়? উলিয়াম। ঠিক আছে, উলিয়াম। নেক্সট স্লাইডে চলে যাব। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 15%, 20%, 0.03%, 78.09%। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? তো এটা আমরা জানি 78.09%। ঠিক আছে, বিভিন্ন উপাদান যদি আমরা জানি, অক্সিজেনের উপাদান কত থাকে? অক্সিজেনের উপাদান থাকে আমাদের 20.94%, মোটামুটি অ্যাপ্রক্স। ঠিক আছে, এবার যদি বলে আর্গনটা আসে পরীক্ষায়, আর্গন আসে 0.93%, 0.93%। আর CO2, এটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এখন কোথাও দেখতে পাবে 0.03, আবার কোথাও 0.04। যদি এই দুটো অপশনের মধ্যে একটা অপশন থাকবে, তোমরা এই যে কোনো একটা অপশন তোমরা পরীক্ষায় অ্যান্সারে চুজ করবে, এটা অ্যান্সার রাইট হবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং আর্গন এবং নাইট্রোজেন, এই চারটা গ্যাসেরই আসে, অন্য গ্যাস যেগুলো আছে উপাদান সেরকম আসে না। তো এইগুলো পড়লেই, মুখস্থ করলেই হয়ে যাবে। 9 নাম্বার, সম্প্রতি সর্বপ্রথম ভারতবর্ষের কোন রাজ্যে মানবদেহী পুলিশ রোবট? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, সেজন্য আমি এটা এক্সপ্লেন করবো না, জাস্ট অ্যান্সার করে চলে যাব। 10 নাম্বার কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত এবং সমুদ্রগুপ্ত। এটা হচ্ছে যখন গুপ্ত বংশ চলছিল তখন কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা ছিল কোথায়? বিহারে। ওকে, বিহারে ছিল, এবং এটার রাইট হবে প্রথম কুমারগুপ্ত, তাই না? প্রথম কুমারগুপ্ত হবে রাইট অ্যান্সার। আচ্ছা, যদি প্রথম কুমারগুপ্ত কার পুত্র ছিলেন? ঠিক আছে, প্রথম কুমারগুপ্ত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র ছিল প্রথম কুমার গুপ্ত। ঠিক আছে, এবং যদি বলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। ঠিক আছে, ব্রেকেটে লিখে দিই প্রতিষ্ঠাতা। এছাড়া যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতা, তাহলে কি হবে? প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু হবে প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, কি হবে? প্রথম চন্দ্রগুপ্তকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, প্রথম প্রকৃত এটা হবে। ঠিক আছে, প্রকৃত প্রতিষ্ঠাতা। তো তোমাদের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই তোমরা বলো
কমেন্ট করে। তো তোমাদের যদি কমেন্ট করি, লাইক করো, তাহলে আমিও তোমাদের ভিডিও ভালো হবে। এছাড়াও আরো ভালো ভালো যেগুলো এক্সাম ওরিয়েন্টেড যেগুলো কোশ্চিন হয়, যেগুলো কোশ্চিন থাকবে তার সাথে যেগুলো অপশন থাকবে, বা তার সেই কোশ্চিনটা অ্যানালাইসিস করে যদি পড়ো তোমরা, তাহলে কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। দেখতে পাচ্ছ এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তার সাথে আমাদের তিনটা কোশ্চেন এখানে আমরা বলে দিলাম, তাই না? এগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, যাতে আমি আরো তোমাদের এরকম ভিডিও দিতে পারি, ক্লাস নিয়ে আসতে পারি। ঠিক আছে, নেক্সট, ভারতবর্ষের কোন রাজ্যে ফোনি সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? 11 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতবর্ষের কোন রাজ্যে ফোনি সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি। ঠিক আছে, তো ফোনিটাও সেরকম তখনই এসেছিল, তবুও আমাদের জানতে হবে এটা কি হবে, উড়িষ্যা হবে, তাই না? উম, এটা রাইট অ্যান্সার হবে উড়িষ্যা। ওকে, উড়িষ্যা হবে। তো তোমরা যদি ঠিক আছে, তো কিছু আমি নাম বলে দিই। ঠিক আছে, তোমাদের যেমন হচ্ছে ফণী, ফণী নামকরণ করেছিলেন, ফণী অথবা নিসর্গ, এই দুটোই কিন্তু নামকরণ করেছিলেন বাংলাদেশ। এটা কি করেছিল? বাংলাদেশ। এছাড়া যদি বলে এই যশ, যশ নামকরণ করেছিলেন কে? এটা হবে ওমান, এটা কিন্তু পরীক্ষা এসেছিল। এছাড়া হচ্ছে মোকা, মোকাটাও ইম্পর্টেন্ট, মোকাও কিন্তু পরীক্ষা এসেছিল, মোকা। যেগুলো দিচ্ছি সব পিআইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মতোই, যে মানে যে কোনো এক্সামে না এক্সাম, কোনো কিছু এক্সামে কিন্তু এসেছিল। এটা হবে ইয়েমেন, মোকা হবে কি? ইয়েমেন। জোশ হবে ওমান, মোকা হবে ইয়েমেন, ফনি অথবা নিসর্গ হলো বাংলাদেশ। এছাড়া আইলা, আইলা ইম্পর্টেন্ট, আইলা, আইলা ঝড় আমাদের এসেছিল এবং নামকরণ করেছিলেন হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপ নামকরণ করেছিলেন আইলা। এছাড়া আমফান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমফান, আমফান এটাও পরীক্ষা ইম্পর্টেন্ট এবং এসেছিল, সেটা হলো কি থাইল্যান্ড। মানে পুলিশের এক্সামে তো এগুলো তো আসেই। ওকে, থাইল্যান্ড। তো এখানে দেখো কতগুলো কোশ্চেন অ্যানালাইসিস হয়ে গেল। অবশ্যই তোমরা পারলে এগুলো খাতায় লিখে নেবে। ঠিক আছে, তোমাদের খাতায় কেমন লেখার একটা সিস্টেম আছে। ঠিক আছে, তোমাদের যদি তোমরা এই ক্লাসটা করছো, তোমরা যদি প্রত্যেকটা কোশ্চেন, যেমন এখানে কি আছে কোশ্চেনটা, শুধু কোশ্চেন লিখবে 11 নম্বর, এমন লিখবে ভারতবর্ষের কোন রাজ্যে ফণীর সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ডাইরেক্ট উত্তর লিখবে উড়িষ্যা। উড়িষ্যা যখন লিখবে ডাইরেক্ট, তখন তার নিচে আমি যেগুলো বললাম সেগুলো এক্সট্রা পয়েন্ট লিখবে, এইভাবে লিখবে যে এক্সট্রা, এক্সট্রা ইনফরমেশন, ইনফো লিখে দিবা এইভাবে, ইনফো, এক্সট্রা ইনফো লিখে এটা, এগুলো তোমরা লিখে নিতে পারো। তাহলে তোমাদের খাতা কি পরীক্ষার সময় বা পরীক্ষার আগে বা বারবার তোমরা যখন পড়বে, রিভিশন মারবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তবে কিন্তু এগুলো তোমাদের চোখে ভাসবে এবং তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেন কি, সিন্ধু সভ্যতার নিম্নের কোন ধাতুটি ব্যবহার ছিল না? তো এটা লোহা, তামা, ব্রোঞ্জ, রূপা। তো এটা রাইট অ্যান্সার কি হবে, তোমরা আগে দেওয়ার চেষ্টা করো। তো এটা রাইট অ্যান্সার তো লোহা হবে, তাই না? তো লোহা হবে রাইট অ্যান্সার। হরপ্পা সভ্যতার মানুষেরা কি জানতো না? লোহার লড়াই। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সেম, তাহলে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কিন্তু একই। ঠিক আছে, যদি বলে হরপ্পা সভ্যতার কোন ধাতুটি জানতো না, তো অ্যান্সার হবে ওই লোহা। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখবে। আর হরপ্পা সভ্যতা ছিল একটা কি, নগর কেন্দ্রিক সভ্যতা। কি ছিল? নগর কেন্দ্রিক সভ্যতা। নেক্সট স্লাইডে চলে যাই। 13 নম্বর কোশ্চেন কি বলছে, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই। হ্যাঁ, তবে এখানে অনেক কিছু তোমরা জিকে রিলেটেড অনেক কিছু বা অন্যান্য সাবজেক্ট রিলেটেড তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ওকে, নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজান। কি হবে? স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, হোম রুল আন্দোলন, আইন আন্দোলন। মানে এটা কি, মানে কোন যেখানে চারটা যে আছে, সেই চারটাকে আমাদেরকে বুদ্ধি করে এবং জানতে হবে যে কবে কোন সাল, কোনটা কত সালে হয়েছিল, তবে কিন্তু তোমরা বলতে পারবে। তো স্বদেশী আন্দোলন কত সালে হয়েছিল সেটা আমরা জানবো।
এটা হয়েছিল কত সালে? 1905। তো এই ধরনের কোশ্চেনগুলো একটু কারো অনেক টিপিক্যালি মনে হয় যদি এই সালগুলো মুখস্থ না থাকে, কারণ আমরা জানি সালগুলো মুখস্থ করতে কিন্তু বিরক্ত লাগে, তাই না? তবে যদি যাদের মুখস্থ, যারা ভালোভাবে পড়াশোনা করে, অবশ্যই সালগুলো মুখস্থ থাকে। 1905 সালে। এবার হোম রুল আন্দোলন কত হয়েছিল? 1916 সালে। আর হোম রুল আন্দোলন হয়েছিল, না, এটা খিলাফত আন্দোলন, না, খিলাফত আন্দোলন হয়েছিল 1919 সালে। এটা 1919 হবে। হুম, এটা 1919। এবার যদি হোম রুল আন্দোলন বলে, এটা হবে 1916 সালে। এবং আইন অমান্য আন্দোলন হবে 1930 সালে। তাহলে এখন তোমরা যদি সাজাও, তাহলে কোনটা হবে প্রথমে? আহ তাহলে প্রথমে হবে এটা, 1 নাম্বার দিলাম। 1905-এর পর কত হবে? 1916, এটা হবে 2 নাম্বার। এটা হবে তি- এটা হবে 3 নাম্বার। আর এটা হবে 4 নাম্বার। তাহলে অপশন দেখো সি, 1 3 2 4, 1 3 2 4, 1 3, এই যে 3 2, মানে 2 অপশন, 4। ওকে। ভারতবর্ষের কোন রাজ্য সম্প্রতি হনুমানকে ক্ষতি, এটাও তো কারেন্ট অ্যাফেয়ার, সেই জন্য চলে যাব। নিম্নের কোনটি কম্পিউটার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ নয়? এই যে কম্পিউটার রিলেটেড কিন্তু প্রত্যেকটা শিফটে আসে, দেখো প্রিলিমসে কিন্তু এসেছিল, প্রিলিমস এক্সামে কিন্তু এসেছিল, এবং মেইনসেও কিন্তু চলে এসেছে। তো অবশ্যই তোমাদের কিন্তু কম্পিউটারটাও পড়তে হবে। ওকে। কম্পিউটার থেকে সেরকম আহামরি কিছু বিষয় থাকে না, ভালো মানে ইনপুট আউটপুট ডিভাইস, তারপর ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম, এগুলোই কিন্তু থাকে, ঠিক আছে? তো এগুলো তোমাদেরকে পড়তে হবে। এবং এখানে কি বলছে? নয়। তো এখানে ফরটান একটা প্রোগ্রামিং লিঙ্গ অবশ্যই তার প্রোলগ একটা, তারপর কবল, এই তিনটায় কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই যে লেখাটা আছে ম্যাকিনটোস, এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। ওকে। তো এটা হবে রাইট অ্যান্সার। আর এই তিনটে যে আছে, এই তিনটে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ডবল এম হবে এখানে ল্যাঙ্গুয়েজ। ওকে। নেক্সট স্লাইড। রাহি স্বর্ণবাদ কোন খেলার সাথে যুক্ত? এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকের মধ্যে ধরতে পারো। স্ট্যাটিক জিকে যদি ধরো, তাহলে অবশ্যই এটা স্ট্যাটিক জিকে হবে। এইটা কিন্তু এই জন্য স্পোর্টস রিলেটেড, কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকে খুবই ইম্পর্ট্যান্ট। স্পোর্টস, ঠিক আছে? খেলা রিলেটেড যে কোনো, কে কোন দলের সাথে, মানে কোন খেলার সাথে যুক্ত, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং কোন খেলার কি নাম, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো রানির সঙ্গে এটা কোন খেলার সঙ্গে যুক্ত হবে? এটা হবে শুটিং, ঠিক আছে? শুটিং খেলার সাথে যুক্ত। এছাড়া যদি বলে, যেমন নীরাজ চোপড়া, আমাদের প্রথম যে নীরাজ চোপড়া প্রথমে কি এনেছিল? আমাদের গোল্ড মেডেল এনেছে, এবং পরে যে লাস্ট প্যারিস অলিম্পিক হলো, সেখানে সিলভার মেডেল নিয়ে এসেছিল। তাহলে নীরাজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত, বা কোন অ্যাথলিট? তাহলে জ্যাভলিন থ্রো হবে। এছাড়া যদি বলে কর্ণব মালেশ্বরী, সেটা কর্ণব মালেশ্বরী কিন্তু কোন ইয়ের সাথে যুক্ত? তাহলে এটা কি হবে? ভারোত্তোলনের সাথে যুক্ত, ঠিক আছে? পিভি সিন্ধু, ঠিক আছে, অনেকবার নাম শুনেছি আমরা পিভি সিন্ধু, সেটা কি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। তারপর ডি গুকেশ, আমাদের ইম্পর্টেন্ট ডি গুকেশ দাবা খেলার সাথে যুক্ত। হ্যাঁ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং মীরাবাই চানুও কিন্তু আসলে পরীক্ষায়, মীরাবাই চানু কোথাকার, হ্যাঁ, এবং কোন খেলার সাথে যুক্ত, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন কি, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? এই যে বললাম, একটু আগেই বললাম যে কোন খেলার সাথে যুক্ত, কোন কাপ কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে? এবং খেলা রিলেটেড দেখো পরপর দুটো কোশ্চেন কিন্তু চলে আসছে, তাই না? আর তাহলে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ হকি খেলার সাথে যুক্ত। কি হবে? হকি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং ব্যাডমিন্টন খেলার সাথে অনেক অনেক কিছু কাপ আছে, পোলো আছে, ক্রিকেটে আছে, ঠিক আছে, তাই না? তাহলে আগা খান কাপ কি হবে? হকি। যেমন রঞ্জি ট্রফি, তাই না? রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত। দেওধর ট্রফি, সিকে নাইডু ট্রফি, সব ক্রিকেট খেলার সাথে যুক্ত, ঠিক আছে? এবং ডুরান্ড কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, কেলভিন কিসের একক? কেলভিন কম্পন, ভর, তাপমাত্রা, না তাপের একক? কেলভিন, এই যে টেম্পারেচার এবং হিটের কিন্তু দুটোই আলাদা, ঠিক আছে? তাপ এবং তাপমাত্রাকে আমরা উষ্ণতা নামেও জানি। কি নামে জানি? উষ্ণতা নামে কিন্তু আমরা জানি তাপমাত্রাকে। তো এটা মনে রাখতে হবে, হিট এবং তাপমাত্রা কিন্তু একটু ডিফারেন্স।
তো এটা কি একক হবে, এটা তাপমাত্রার একক হবে কেলভিন, ঠিক আছে। তাপমাত্রার একক কি, কেলভিন, এবং কেলভিনটা হচ্ছে এসআই একক, ঠিক আছে। তাপমাত্রার এটা হচ্ছে এসআই একক হলো কেলভিন, ঠিক আছে। তাপমাত্রার এটা হলো এসআই একক, এবং যদি বলি সিজিএস একক, তাহলে সিজিএস একক হবে জুল, ঠিক আছে। কি হবে, জুল হবে, ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট স্লাইডে চলে যাব। ফ্রিডম বিহাইন্ড ব্রাস, এটা যেমন কার লেখা, বিভিন্ন বই আছে এবং বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা আছে, তাই না। তো এটা হবে কি হবে, কিরণ বেদি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। কিরণ বেদি, ফ্রিডম বিহাইন্ড বাস। নিম্নের কোনটি খারিফ শস্য, পাট, গম, আলু, শসা। খারিফ এবং রবি এই দুটো কোশ্চেন পরীক্ষায় বারবার মানে পুলিশের পরীক্ষায় আছে বা অন্যান্য এক্সামও আসে। সেটা সরি, খারিফ শস্য এবং রবি শস্য। রবি শস্য কি, রবি রবি শস্য হচ্ছে শীতকালে রোপণ করা হয় এবং গ্রীষ্মকালে তোলা হয়, তাই না। যেমন কি হবে, গম হবে, তারপর তৈলবীজ হবে, তৈলবীজ বলতে সরিষা, হ্যাঁ। তারপর হচ্ছে ডাল জাতীয় শস্য কিছু কিছু আছে, হ্যাঁ। তারপর কি হবে, এই যে আলুটা হবে, শসা, এগুলো হবে। কিন্তু খারিফ শস্য বলতে বর্ষাকালে রোপণ করা হয় এবং শীতকালে ওঠা হয়, এটা হবে পাট, হ্যাঁ, তাই না। পাট কিন্তু খারিফ শস্য। কোন ভিটামিনের, এই যে এটা ভিটামিন থেকে কোশ্চেন আসে, কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, কে, ভিটামিন এ। তো এটা কি হবে, সবাই জানো ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, এবং বাকি যেগুলো ভিটামিনের অভাবে সেগুলো কি সেটাও আমাদেরকে জানতে হবে। যদি বলে ভিটামিন ডি, তাহলে ভিটামিন ডি হচ্ছে শিশুদের, কি উল্টো পাল্টা লিখছে কেন, শিশুদের কি হয়, শিশুদের রিকেট রোগ হয়। রিকেট মানে কি জানো, শিশুদের পা গুলো কি বেঁকে বেঁকে যায়, ধনুকের মতো বেঁকে যায়, ঠিক আছে। এটা হচ্ছে রিকেট রোগ, ভিটামিন ডি এর অভাবে। এবং বড়দের কি হয়, অস্টিওমেলেসিয়া, ঠিক আছে, অস্টিও মেলেছে। এইগুলো যে ভিটামিন ডি এর অভাবে যে কতবার এসেছিল পরীক্ষায়, সেটা মানে বলার মতো না। এবং ভিটামিন কে, ভিটামিন কে এর অভাবে কি হয়, রক্তক্ষরণের অভাব, রক্তক্ষরণে যে জমাট বাঁধবে সেটার কিন্তু অভাব হয় ভিটামিন কে এর অভাবে। এবং ভিটামিন এ এর অভাবে রাতকানা, তাই না, রাতকানা রোগ হয়। এখানে কোশ্চেনটা এইভাবেও চলে এসেছিল, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে, তাহলে এই ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ঠিক আছে। এছাড়া তোমরা যদি জানো তেলে দ্রবণীয় এবং জলে দ্রবণীয়, তেলে দ্রবণীয় মনে রাখবে বি, সি, আর কি, পি। এটা হবে তেলে দ্রবণীয়, এবং বাকি যে ভিটামিনগুলি হলো, এটা বিসিপি, তেলে কেন হবে ভাই, ভুল বলছি আমি, জলে দ্রবণীয়, ঠিক আছে। বিসিপি, আর তেলে দ্রবণীয় হবে এ, ডি, ই, আর কে, ঠিক আছে। এটা হবে তেলে দ্রবণীয় বা স্নেহ পদার্থের দ্রবণীয়, আর এটা বিসিপি হলো জলে দ্রবণীয়, ঠিক আছে। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম নদী কি, ওয়াংহো, মিসিসিপি, মিসৌরি, আমাজন না নীল। পৃথিবীর দীর্ঘতম নদী, এটা নীল নদ হবে, তাই না। পৃথিবীর দীর্ঘতম নদী এবং বৃহত্তম নদী হলো আমাজন। নেক্সট, বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে বলে আইসোমার, আইসোটোপ, আইসোটোন, আইসোবার। এটা কি হবে, আইসোটোন। কেন, বিভিন্ন মৌলের এলিমেন্ট বিভিন্ন পরমাণু নিউট্রন সংখ্যা বলছে, এখানে যেহেতু নিউট্রন সংখ্যা সমান বলছে, সেই জন্য হবে নিউট্রনের তাই না, সেই জন্য আইসোটোন, এইভাবে মনে রাখতে হবে, ওকে। নেক্সট, তাহলে নেক্সট, যে নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয়। শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার, বিভিন্ন পুরস্কারে বিভিন্ন দেওয়া হয়, তাই না। এই শান্তস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, বিজ্ঞান ও প্রযুক্তিতে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা বিজ্ঞান ও প্রযুক্তিতে কিন্তু শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয়। বিভিন্ন পুরস্কার দেওয়া হয়, যেমন ভারতের সর্বোচ্চ পুরস্কার, ভারতের মানে হচ্ছে সব থেকে বড় পুরস্কার কি আমরা জানি, ভারতরত্ন, তাই না, ভারতরত্ন। এছাড়া যদি বলে যে কোনো টিমের কোচদেরকে কোন পুরস্কার দেওয়া হয়, কোনো টিমের কোচদেরকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার, ঠিক আছে, দ্রোণাচার্য পুরস্কার কোচদেরকে দেওয়া হয়, মনে রাখবে। এছাড়া আছে পদ্মবিভূষণ, পদ্মশ্রী,
ভূষণ, তাই না? পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, এই তিনটা কিন্তু আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পুরস্কার রিলেটেড তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, কে কখন মানে রিসেন্ট কে কি পেয়েছে, তাই না? তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা হচ্ছে হোমওয়ার্ক। এসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী, এটা তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে লাস্ট কোশ্চেন ছিল পশ্চিম জামা কবি। তোমাদের ভিডিওটি ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে, এবং হোমওয়ার্কটা অবশ্যই করবে। তোমরা কিন্তু ভিডিও দেখছো, কমেন্ট করছো না, নিজেরা কিন্তু ঠকো, ঠিক আছে? ভালোভাবে পড়লে নিজেদেরই উপকার হবে। অবশ্যই কমেন্টও করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এ ধরনের আরো যে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো তোমরা যদি সলভ করার জন্য তোমরা পাবে। তবে আমি তোমাদের বলে দিই, এই ক্লাসগুলো কিন্তু পেইড বেচে হয়, এগুলো তোমাদের ফ্রিতে পেয়ে যাচ্ছ সুন্দরভাবে, পিপিটি আকারে তোমাদেরকে প্রোভাইড করছি। অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং পিডিএফ পেতে অবশ্যই পিডিএফ তখনই দেবো যখন কোনো একটা যদি ভিডিও 500+ ভিউজ যায়, ঠিক আছে? ভিউজ যায় তবে কিন্তু পিডিএফটা ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে এই পিডিএফটা, ঠিক আছে? 500+ ভিউজ কিন্তু দরকার, এবং লাইক কিন্তু মোটামুটি 100-এর কাছাকাছি, ধরে নাও 80 থেকে যতটা পারবে লাইক তোমরা করবে অবশ্যই। কারণ এতে কি হয়, তো আমি এরা পিডিএফ মানে এইগুলো ক্লাস কি পেড বেজে, তোমরা জানো কিনা তোমরা হয়তো খোঁজ নিলেও পারবে যে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো কিন্তু কি করা হয়, পেড বেচে টাকা দিয়ে কিন্তু পড়তে হয়, বা কোনো একটা বই আছে বই দিয়ে কিনতে হয়, তাই না? কিন্তু এগুলো ফ্রিতে আছে, আমি কি আশা করবো? ফ্রিতে অবশ্যই ভিউজ যাতে বিষয়, সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং ভিউজ শেয়ার করবে যাতে আরো মানে তোমাদের বন্ধুরা উপকৃত হয়। এবং তবেই না দেওয়া, আমারও ইচ্ছে করবে আরো নেক্সট ভিডিও ভালোভাবে প্রোভাইড করার। দেখো, একটা কোশ্চেনের সাথে কিন্তু অনেক কোশ্চেনও কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে? একটা কোশ্চেন শুধু না, তো সেগুলো কিন্তু যেগুলো অ্যানালাইসিস করে সেগুলো কিন্তু ফালতু কোশ্চেন না, ঠিক আছে? প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষা এসেছে সেই কোশ্চেনগুলো, ঠিক আছে? এই যে কোশ্চেনগুলো আমি আলোচনা করেছি প্রত্যেকটাই, এই যে রবি শস্য দেখছো, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে সালটা লিখে দিলাম। যেমন এইখান থেকে কোশ্চেন আসতে পারে, যেমন স্বদেশী আন্দোলন কবে হয়েছিল? 1905 সালে। খিলাফত আন্দোলন কবে হয়েছিল? 1919 সালে। হ্যাঁ, এখান থেকে 4টা কোশ্চেন পেয়ে গেলাম তোমরা। এই যে দেখো, আইলা মালদ্বীপ, এই প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, এবং কোথাও অসুবিধা হলে কমেন্ট করবে, এবং হোমওয়ার্কটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এইটুকুই, পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। তো তোমার ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।